আসসালামু আলাইকুম। চাকুরি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গণিত অংশে লাভ ক্ষতি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের ক্লাসে আমি সাথে আছি ইব্রাহিম, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, বাংলাদেশ ব্যাংক। লাভ ক্ষতি সাধারণত ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয়। অর্থাৎ কোনো জিনিস যদি আমি 20 টাকায় কিনি এবং 25 টাকায় বিক্রি করি, সেক্ষেত্রে আমার 5 টাকা লাভ হবে। আর ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে সেক্ষেত্রে লোকসান বা ক্ষতি হয়। যেমন কোনো কিছু যদি আমি 20 টাকায় ক্রয় করি এবং 15 টাকায় বিক্রি করি, তো সেক্ষেত্রে ক্রয় মূল্যটা বেশি, বিক্রয় মূল্যটা কম। এক্ষেত্রে আমার লোকসান বা ক্ষতি হবে 5 টাকা। আবার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান হলে সেক্ষেত্রে লাভ বা ক্ষতি কোনোটিই হয় না। আর লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়। অর্থাৎ আমি যদি কোনো কিছু 20 টাকায় কিনে ক্রয় করে যদি আমি 25 টাকায় বিক্রি করি, সেক্ষেত্রে আমার 5 টাকা লাভ হয়। এই লাভটা হিসাব করতে হবে সবসময় ক্রয় মূল্যের উপরে। অর্থাৎ আমি 20 টাকায় ক্রয় করে 5 টাকা লাভ করেছি। এটা কিন্তু 25 টাকায় বিক্রি করে 5 টাকা লাভ করছি এরকম না। তাহলে আমরা লিখতে পারি যে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যেটা থাকবে সেটাই আমার লাভ। আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বাদ দেওয়া হয়, বিয়োগ করা হয়, সেক্ষেত্রে যেটা পাবো সেটা হলো ক্ষতি বা লোকসান। সেক্ষেত্রে আমরা দেখলাম যে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বড় হবে, অর্থাৎ বেশি হবে, এবং ক্রয় মূল্য ছোট হবে বা কম হবে। আর ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বড় হবে এবং বিক্রয় মূল্য ছোট হবে। একটা উদাহরণ দেখা যাক। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে। আর প্রতি 2 হালি ডিম 56 টাকা দরে বিক্রয় করে। সেক্ষেত্রে তার শতকরা কত লাভ হবে? তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আ আ প্রতি হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা। কিন্তু 2 হালি ডিমের বিক্রয় মূল্য 56 টাকা। সেক্ষেত্রে হয় আমাদেরকে ক্রয় মূল্যটা 2 হালি ডিমের বের করতে হবে, অথবা বিক্রয় মূল্যকে 1 হালি ডিমের বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা বিয়োগ দিয়ে সহজে লাভ বা ক্ষতি বের করতে পারবো। তো এক্ষেত্রে 2 হালি ডিমের বিক্রয় মূল্য বলা আছে 56 টাকা। 2 হালি ডিমের বিক্রয় মূল্য 56 টাকা। তাহলে 1 হালি ডিমের বিক্রয় মূল্য হবে 56/2, অর্থাৎ 28 টাকা। তাহলে 1 হালি ডিমের বিক্রয় মূল্য 28 টাকা। তাহলে এখানে 1 হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা আর 1 হালি ডিমের বিক্রয় মূল্য 28 টাকা। সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তার মানে এখানে আমাদের লাভ হয়েছে। তাহলে লাভ হবে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ 28 বিয়োগ 25 সমান 3 টাকা। 3 টাকা এখানে আমাদের লাভ হলো। এখন এখানে প্রশ্ন করছে যে শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? যখন আমরা শতকরা হিসাব করব, তখন আমরা শতকরা মানে 100-তে, অর্থাৎ 100-তে কত লাভ হবে? এখন এই যে 100-তে, সেই 100টা কাকে বলবো? একটু আগে আমরা বলছিলাম যে লাভ বা ক্ষতি সবসময় হিসাব করতে হবে বিক্রয় মূল্যের সাথে। তার মানে শতকরা কত লাভ হবে, অর্থাৎ 100 টাকায় কত লাভ হবে? সেই 100 টাকা কি? সেই 100 টাকা অবশ্যই ক্রয় মূল্য। কারণ লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের সাথে হিসাব করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা পাইলাম যে 3 টাকা লাভ হয়েছে। কোথায়? যে ক্রয় মূল্য 25 টাকা হলে লাভ হয় 3 টাকা। আমরা প্রথমেই বলছি লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের সাথে হিসাব করতে হবে। তাহলে ক্রয় মূল্য 25 টাকা হলে লাভ হয় 3 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হয় 3/25। এগুলো ঐকিকের নিয়ম, সেটা ঐকিকের ক্লাসে আপনারা ক্লিয়ার হয়েছেন আশা করি। ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয়, তাহলে 100 দিয়ে গুণ, অর্থাৎ 3 গুণ 100/25। তাহলে এটা ক্যালকুলেশন করলে 25 দিয়ে 100-কে কাটলে আসে হলো 4 আর 3 4 12 টাকা। তাহলে আমাদের এখানে শতকরা লাভ হলো
12 টাকা। এখানে আমরা যদি লিখি শতকরা লাভ 12 টাকা সেটাও হয়, অথবা লাভ 12%, পার্সেন্ট মানেই শতকরা লাভ। আমরা আরেকটি প্রশ্ন দেখে আসতে পারি। একটি ছাগল 8% অর্থাৎ শতকরা 8 টাকা ক্ষতিতে বিক্রয় করা হলো। 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। এখানে ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে যে ক্রয় মূল্য কত। তো আমাদের এখানে যে ক্ষতি বা এখানে যে লাভ দেওয়া আছে সেটা অবশ্যই ক্রয় মূল্যের উপরে দেওয়া আছে। আর এখানে শতকরা বলা আছে মানে 100 টাকায় কত ক্ষতি হয় বা 100 টাকায় কত লাভ হয় সেটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা কেন ধরলাম? কারণ এখানে যেহেতু শতকরাতে দেওয়া আছে মানে 100 তে দেওয়া আছে। 100 টাকা ধরলে আমাদের এটা সুবিধা হবে। মানে এই পার্সেন্টেজটাকে আর ফ্র্যাকশনে ভেঙে নিতে হবে না। তাহলে ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা যদি হয়, তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? অবশ্যই যেহেতু 8% ক্ষতি হইছে, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে 8 টাকা কমে বিক্রয় হইছে। 8 টাকা ক্ষতি হইছে। তার মানে বিক্রয় মূল্য হবে 92 টাকা। আবার এখানে যদি 8% লাভ হইতো, 8% যদি লাভ হইতো, সেক্ষেত্রে বিক্রয় মূল্য অবশ্যই ক্রয় মূল্যের থেকে বেশি হইতো। অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে তার সাথে আরও 8 টাকা বেশি হইতো, অর্থাৎ 108 টাকা। তাহলে যখন 8% ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য 92 টাকা, আর যখন 8% লাভ হবে তখন বিক্রয় মূল্য 108 টাকা। আর ক্রয় মূল্য তো একই আছে, এটা আমরা ধরে নিচ্ছি যে 100 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য বেশি কত হচ্ছে? আগে ছিল 92 টাকা যখন ক্ষতি হইতো, আর যখন লাভ হইতো তখন 108 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য বেশি হচ্ছে হলো 16 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য 16 টাকা যখন বেশি হয়, আমরা ধরছিলাম তখন ক্রয় মূল্য কত? 100 টাকা। অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য 16 টাকা বেশি হবে। এখানে কি বলছে দেখেন, যে ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে, ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে 8% লাভ হইতো। তো আমরা এখানে দেখতেছি যে বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য হবে কত? 100/16। কিন্তু এখানে আমাদের শর্ত দেওয়া আছে কত? 800 টাকা বেশি হলে এই ঘটনাটা ঘটে। অর্থাৎ 8% ক্ষতি থেকে 8% লাভে চলে যায়। তাহলে বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 আ গুণন 800/16। এই যে 100, 16, 16 তার সাথে 800 গুণ। তো সেক্ষেত্রে আমরা এখানে এটা কাটাকাটি করলে আসে হলো আ আ ৪ × ৬৪, ৫ × ৮০ মানে ৫। আর এই শূন্য এখানে। তার মানে ৫০, ১০০ অর্থাৎ ৫,০০০ টাকা। আচ্ছা, এখন মুনাফা। আসল টাকা কি? এর আগের অংশ গেল হলো ক্রয় বিক্রয়ের সাথে। এখন আসলো মুনাফা অর্থাৎ সুদের বিষয়। যে টাকা ১ম এ ব্যাংকে জমা রাখা হয়, কারো কাছে জমা রাখা হয়, ব্যাংকে জমা রাখা হয়, ধার বা ঋণ দেওয়া হয়, অর্থাৎ যে টাকা বিবেচনায় মুনাফা বা লভ্যাংশ বিবেচনা করা হয় তাকে আসল বা মূলধন বলে। তাহলে যে টাকার উপরে আমাদের ক্যালকুলেশন গুলো হবে, যে টাকা ১ম এই যেটা ইনভেস্ট করা হচ্ছে বা জমা রাখা হচ্ছে বা কাউকে ধার দেওয়া হচ্ছে সেটাকে বলা হবে আসল। আর ১০০ টাকার ১ বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। অর্থাৎ ১০০ টাকার জন্য যদি ১ বছর রাখা হয় কোথাও, তাহলে যে পরিমাণ টাকা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা। আর যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় সেটা হলো এর সময়কাল। প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপরে যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বা সিম্পল প্রফিট বা সিম্পল ইন্টারেস্ট বলা হয়। শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায়। অর্থাৎ আমরা ১ম বছর হয়তো ১০০ টাকা কারো কাছে জমা রাখলাম ১০% ইন্টারেস্টে। তাহলে পরের বছর আমরা পাবো ১১০ টাকা। কিন্তু তার পরের বছর গিয়ে যদি আমরা ওই ১ম এর ওই ১০০ টাকার উপরেই হিসাব করি, অর্থাৎ সেই বছরের জন্য ১১০ টাকা হিসাব না করে যদি ১০০ টাকা হিসাব করি, তাহলে এটাকে বলা হয় সরল মুনাফা। আরেকটা আছে হলো চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয়? যে ১ম বছর পার হয়ে গেলে ২য় বছরে গিয়ে এই সুদটা মুনাফার সাথে যোগ হয়ে তারপরে সেটাকে আমরা মুনাফা
চিন্তা করি। তো চক্রবৃদ্ধি সুদের বিষয়গুলো আমরা অন্য কোনো ভিডিওতে দেখব। তাহলে আমরা মূলধন বা আসলকে পি দ্বারা প্রকাশ করব অঙ্কতে, যেটাকে বলা হয় প্রিন্সিপাল। মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করব, রেট অফ ইন্টারেস্ট বা রেট অফ প্রফিট। সময়কে এন বা টাইম, মুনাফাকে আই, প্রফিট বা ইন্টারেস্ট। আর স্ববৃদ্ধি মূলধন বা মুনাফা আসল, এখানে মুনাফা বিয়োগ আসল না, এখানে মুনাফা এবং আসল একসাথে বোঝাচ্ছে, অর্থাৎ মুনাফা এবং আসল মিলে যেটা, সেটাকে বলা হয় স্ববৃদ্ধি মূলধন বা মুনাফা আসল। এটাকে এ দ্বারা প্রকাশ করা হবে। তাহলে মুনাফা আসল কি? মুনাফা আসল হলো মুনাফা এবং আসলের যোগফল, সেটাকে বলা হয় মুনাফা আসল। অর্থাৎ মুনাফা আসল এ হলো প্রিন্সিপাল বা মূলধন এবং ইন্টারেস্ট, এই দুটার যোগফল। তাহলে মূলধনটা কি? মূলধন হবে হলো মুনাফা আসল বিয়োগ মুনাফা, আর মুনাফাটা হবে হলো মুনাফা আসল বিয়োগ আসল। রমিজ সাহেব ব্যাংকে ৫,০০০ টাকা জমা রাখলেন। রমিজ সাহেব ব্যাংকে ৫,০০০ টাকা জমা রাখলেন এবং সিদ্ধান্ত নিলেন বা আশা প্রকাশ করলেন, এখানে একটা ভুল আছে। আচ্ছা, তিনি সিদ্ধান্ত নিলেন যে আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা ১০%, অর্থাৎ ১০০ টাকার ১ বছরে সুদ ১০ টাকা, এটাকে বলা হচ্ছে 10%। তাহলে ৬ বছর পর তিনি মুনাফা কত টাকা পাবেন? মুনাফাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা 10% বলতে কি বোঝাচ্ছি? যে ১০০ টাকায় ১ বছরের মুনাফা ১০ টাকা। তাহলে ১ টাকায় ১ বছরের মুনাফা ১০ ভাগ ১০০। তাহলে ৫,০০০ টাকায় ১ বছরের মুনাফা ১০ ভাগ ১০০ গুণন ৫,০০০। আর এটা যদি ৬ বছরের জন্য হয় তাহলে অবশ্যই ৬ বছরের জন্য বাড়বে, তার মানে ৬ দিয়ে গুণ। এটা কাটাকাটি করলে আসবে হলো ৩,০০০ টাকা। এই ক্যালকুলেশনটা দেখলে এভাবে দেখা যাবে। ০, ০ কাটা, এই ০, ০ কাটা, তাহলে ৫ ৬ ৩০, ৫ ৬ ৩০, আর এই দুটো ০, এই দুটো ০, অর্থাৎ ৩,০০০ টাকা। তাহলে এখানে মুনাফা হলো ৩,০০০ টাকা। আমাদের বের করতে বলছে যে মুনাফা আসল, মুনাফা কত পাবে সেটা একটা, আর একটা হলো মুনাফা আসল কত হবে। তাহলে আসল আর মুনাফা দুটো যোগ করলে হবে হলো মুনাফা আসল। তাহলে এটা মুনাফা আর এটা আসল, দুটা মিলে মুনাফা আসল ৮,০০০ টাকা। এখানে শর্টকাট আমরা বের করতে পারি যে মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময়, অর্থাৎ ইন্টারেস্ট ইকুয়াল টু প্রিন্সিপাল গুণন রেট, ইন্টারেস্ট রেট গুণন সময়। আর মুনাফা আসল প্লাস মুনাফা। তাহলে আসল কত? মুনাফা আসল সমান আসল প্রিন্সিপাল গুণন ইন্টারেস্ট। আবার ইন্টারেস্ট মানে কি? পি প্লাস পি আর এন, যেটা আয়ের বদলে আমরা এটা বসাতে পারি। তাহলে দুটো থেকে পি কমন নিলে 1 প্লাস আর এন। তাহলে এই অঙ্কটা আমরা সহজে যদি করতে চাই, প্রথম প্রশ্ন কি বলছে? যে রমেশ সাহেব ব্যাংকে ৫,০০০ টাকা জমা রাখলেন এবং সিদ্ধান্ত নিলেন, ইচ্ছা পোষণ করলেন যে আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা ১০%, ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন? তাহলে মুনাফা সমান আমরা কি জানি? মুনাফা হলো আসল গুণন ইন্টারেস্ট রেট বা মুনাফার হার গুণন সময়। তাহলে আসল কত? ৫,০০০ টাকা। আর এই রেটটা যেটা, এটা শতকরাতে না একে নিতে হবে। অর্থাৎ এইটা হলো শতকরা, মানে ১০০তে ১০ টাকা। তাহলে ১০০তে যদি ১০ টাকা হয় তাহলে একে কত? ১০ ভাগ ১০০ মানে ০.১। তাহলে আরটা অবশ্যই ১ টাকার জন্য কত মুনাফা সেটা বের করতে হবে। তাহলে ৫,০০০ গুণন 0.1 গুণন 6, অর্থাৎ ৬ বছর। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে ৩,০০০ টাকা। তাহলে এটা গেল হলো কি? মুনাফা। আর মুনাফা আসল হলো পি ইন্টু 1 প্লাস আর এন, অর্থাৎ আসল ১ যোগ ইন্টারেস্ট রেট এবং সময়, অর্থাৎ আসল ১ ইন্টারেস্ট রেট সময়। তাহলে এখানে ক্যালকুলেশন করলে ৮,০০০ টাকা। ৮,০০০ টাকা হবে কি? মুনাফা আসল। তাহলে আগের অঙ্কটাই সহজভাবে এভাবে দেখা যায়।
আচ্ছা, শতকরা বার্ষিক 8.5 8 সমস্ত 1/2 বা 8.5 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। এখানে আসল নির্ণয় করতে হবে কত টাকার, অর্থাৎ আসলটা নির্ণয় করতে হবে যে কত টাকার মুনাফা হবে। আর এখানে ইন্টারেস্ট বলছে মুনাফা দেওয়া আছে হলো 2550 টাকা। আর মুনাফার হার দেওয়া আছে হলো 8 সমস্ত 1/2 অর্থাৎ 8.5 টাকা। তাহলে 8.5 টাকা এটা অবশ্যই পার্সেন্টেজ অর্থাৎ 100 টাকার জন্য এটা রেট দেওয়া আছে। কিন্তু আমরা সূত্রে যখন আর ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা 1 টাকার জন্য কত সেটা বের করব। 1 টাকার জন্য বের করতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ এই ২ টা মিলে কত? 8.5 ভাগ 100 আর সময় হলো 6 বছর। তাহলে আমরা জানি সূত্র যে ইন্টারেস্ট বা মুনাফা সমান আসল বা মূলধন, ইন্টারেস্ট রেট বা মুনাফার হার এবং সময়। তাহলে এখান থেকে যদি আমরা বের করতে হবে হলো আসল। তাহলে আসলটা রেখে দিলে কি হবে? এই আয়ের নিচে অর্থাৎ ইন্টারেস্টের নিচে এই ২ টা চলে যাবে। এই ২ টা ভাগ হয়ে যাবে। তাহলে আসল সমান আই ভাগ আর এন। তাহলে আয়টা কি? এটা হলো ইন্টারেস্ট বা মুনাফা। তাহলে মুনাফা কত? 2550। আর এন, এনটা হলো ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট কত? 17 ভাগ 2 গুণন 100। তাহলে আমরা যেহেতু আর নিচে এখানে 17 রেখে দিলাম। আর 17 র নিচে যেটা থাকতো সেটা আমরা উপরে দিতে পারি। এটা ঐকিক নিয়মের একটা আ কাজ বা সিম্পল ক্যালকুলেশন। তাহলে এখানে 2 এবং 100 উপরে চলে গেল। 2 এবং 100 উপরে চলে গেল। আর এই 6 টা হলো n এর মান অর্থাৎ সময়। সময়টা 6 বছর। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে আসবে হলো ৫,০০০ টাকা। অর্থাৎ মূলধন আমাদের বের হলো ৫,০০০ টাকা। শতকরা বার্ষিক কত মুনাফায়? শতকরা বার্ষিক কত মুনাফায় ৩,০০০ টাকার, তাহলে এটা ৩,০০০ টাকা আসল। ৫ বছর সময় দেওয়া আছে এবং মুনাফা দেওয়া আছে ১৫০০ টাকা। শতকরা বার্ষিক কত মুনাফায়? অর্থাৎ মুনাফার হারটা কত হবে যখন ৩,০০০ টাকা আসলে ৫ বছরে ১৫০০ টাকা মুনাফা হবে। তাহলে এখানে আসল কত? ৩,০০০ টাকা, মুনাফা ১৫০০ টাকা। মুনাফার হারটা এখানে নির্ণয় করতে হবে এবং সময় ৫ বছর। তাহলে আমরা জানি যে আ ইন্টারেস্ট বা মুনাফা সমান PRN অর্থাৎ আসল, ইন্টারেস্ট রেট এবং সময়। তাহলে আমাদেরকে ইন্টারেস্ট রেট বের করতে হবে। তাহলে এই ২ টা নিচে ভাগ হয়ে যাবে। অর্থাৎ R = I ডিভাইডেড PN। তাহলে P টা কি? প্রিন্সিপাল বা আসল। তাহলে আসল কত? ৩,০০০ টাকা। আর সময় কত? ৫ বছর। আর এখানে ইন্টারেস্ট বা মুনাফা হলো ১৫০০ টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে ০.১। আমরা বলছিলাম যে আর এর মান যেটাতে আসবে সেটা হলো ১ টাকার জন্য। কিন্তু এখানে আমাদের বের করতে বলছে শতকরা। শতকরা কত? শতকরা মানে ১০০ তে। তাহলে অবশ্যই এটাকে ১০০ দিয়ে গুণ করতে হবে। তাহলে শতকরা মুনাফার হার আর এর মান যেটা আসবে সেটাকে অবশ্যই ১০০ দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা শতকরা হারে বা পার্সেন্টেজে পাবো। আরেকটা অঙ্ক দেখি আমরা। বার্ষিক শতকরা ১২ টাকা অর্থাৎ ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে? তাহলে এখানে আমাদের দেওয়া আছে আর ইন্টারেস্ট রেট, তারপরে কত বছরে এত টাকার, টাকার মানে সেটা আসল। যেই টাকার উপরে আমাদের ক্যালকুলেশন হবে সেটাকে আমরা বলছি আসল বা মূলধন। আর মুনাফা এখানে ৪৮০০ টাকা। তাহলে এখানে আসল কত? ১০,০০০ টাকা। ইন্টারেস্ট বা লভ্যাংশ বা সুদ যেটা সেটা হলো ৪৮০০ টাকা। আর মুনাফার হার হলো ১২%। তো আমরা আগেই বলছিলাম যে আর এর মান সবসময় ১ এ কত সেটা নিতে হবে। ১২% মানে ১০০ টাকা মূলধন হলে ১২ টাকা হবে ১ বছরে। তো আমাদের নিতে হবে হলো ১ টাকার জন্য কত? তাহলে ১০০ টাকার জন্য যেটা সেটাকে যদি আমি ১০০ দিয়ে ভাগ দেই তাহলে ১ টাকার জন্য কত হবে সেটা বের হয়ে আসবে। তাহলে সময় এটা এখানে আমাদের নির্ণয় করতে হবে যে কত বছরে। তো আমরা আগের মতোই জানি I PRN। তো এখান থেকে আমাদের n টা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আয়ের নিচে PRR ভাগ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের ৪৮০০ টাকা হলো মুনাফা বা ইন্টারেস্ট আ আ যেটা আ কি বলে আসল হলো ১০,০০০ টাকা এবং ইন্টারেস্ট রেট সেটা হলো
1, 2 তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে আসবে হলো 4 বছর। এটাই উত্তর। তো ধন্যবাদ সবাইকে। গণিতের আরো অনেক ক্লাস নেওয়া হবে বা আরো অনেক ভিডিও করা হবে। তো আপনারা আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আরো সাধারণ জ্ঞান সহ বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলে দেওয়া হয়। আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর ১ম ভিডিও করা হচ্ছে বা আমি আসলে YouTube এ নতুন এইজন্য ভিডিওগুলো হয়তো খুব একটা ভালো হচ্ছে না। তবে আমি চেষ্টা করব আ আস্তে ভিডিওগুলো আরো ভালো করার জন্য বা আপনাদের বোধগম্য করার জন্য। আপনাদের কোনো পরামর্শ থাকলে সেগুলো কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।